আসসালামু আলাইকুম। সময় হলো নাথিং ফোন 4A নিয়ে আলাপ করার। অলরেডি আমাদের চ্যানেলে আপনারা এটার একটা ইনিশিয়াল ইমপ্রেশন দেখে ফেলেছেন। আজকে একটু খুঁটিনাটি নিয়ে আমরা আলাপ করব। প্রথমেই ডিজাইনটা নিয়ে আলাপ করতে চাই, কারণ নাথিং ফোন তো বিখ্যাত তাদের ট্রান্সপারেন্ট ডিজাইনটা নিয়ে। এই প্রথমবারের মতো আমরা একটু ভিন্ন রকম লুক দেখতে পাচ্ছি। আমি মজা করে এটাকে বলেছি নাথিং আইফোন এডিশন। মানে এই যে পেছনের এই বাটখারা সাইজের ক্যামেরা হাউজিংটা দেখে অন্তত আমার কাছে সেরকমই মনে হচ্ছে। আর শুধু যে আইফোন তা না, এইরকম ডিজাইনের অনেক ফোন আমরা এর আগে দেখেছি। পোকো সিরিজের ফোন দেখেছি, শাওমি তারাও ইদানিং শুরু করছে ভালো আকারের। আগেও ছিল আমার শাওমি 11 আলট্রা ফোনটারও এরকম ডিজাইন ছিল। সবাই ঘুরে ফিরে দেখি এই পেছনে এই টাইপের ক্যামেরা বাম্পের দিকে এখন যাচ্ছে, এটাই নাকি এখন ট্রেন্ড। বাট টু বি ভেরি অনেস্ট, এই ডিজাইনটা আমার কাছে যে অনেক বেশি পছন্দ হয়েছে সেটা জোর দিয়ে আমি বলবো না। আপনাদের অবশ্য কারো কারো এটা ভালো লাগতে পারে। আরেকটা ব্যাপার খেয়াল করবেন যেটা খুবই নোটিসেবল, সেটা হলো ট্রান্সপারেন্ট ডিজাইনটা কিন্তু এখন খুবই সাটেল করে দিয়েছে তারা। শুধু ক্যামেরা হাউজিংয়ের এই অংশটুকু ছাড়া আর কোথাও সেই ট্রান্সপারেন্ট ভাইবটা পাচ্ছি না। সলিড অ্যালুমিনিয়াম তারা ইউজ করেছে এখানে। এবং টু বি ভেরি অনেস্ট, পার্সোনালি আমি এরকম সলিড লুক বেশি পছন্দ করি। এসেনশিয়াল বাটন এবার বাদিকে গিয়েছে, আগে এক জায়গায় সবগুলো ছিল, খুবই কনফিউজিং ব্যাপার ছিল। সো এখন আপনার হাত জায়গা মতোই যাবে। ফোনটা যথেষ্ট বড় সড়ো, এইটা এক হাতে অপারেট করা প্রায় অসম্ভব। তবে সামনের সিমেট্রিক্যাল বেজেল দেখে আপনার অনেক ভালো লাগবে, অবশ্যই ইমার্সিভ একটা লুক পাওয়া যাবে। ব্যাক প্যানেলে যে অ্যালুমিনিয়াম নাথিং ব্যবহার করেছে, এইটাকে তারা বলছে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম। আর নাথিং এর সিগনেচার গ্লিপ স্টাইল এখন চলে গিয়েছে এই যে সার্কেল টাইপের একটা ডিসপ্লের মধ্যে। এখানে তারা 137টা ইন্ডিভিজুয়াল মিনি এলইডি ব্যবহার করেছে। এইটা যে খুব বেশি কাজের সেইটা জোর দিয়ে বলার সুযোগ নাই, কারো কারো ভালো লাগতে পারে। এইটার মূল কাজ মূলত বিভিন্ন ধরনের নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখা। একটা রেড ডট দেখতে পাচ্ছি, এইটাও বেশ কাজের। বিশেষ করে আপনি যখন ভিডিও করবেন তখন এটা ব্লিঙ্কিং করতে থাকবে। সো ডিজাইনটা নিয়ে একটু মিক্সড ফিলিং আমার আছে। কোথাও কোথাও একটু ভালো লাগছে, কোথাও কোথাও মনে হয়েছে যে এত বেশি ঘিঞ্জি ডিজাইন না করলেও পারতো আর কি। এনিওয়ে, এটা আপেক্ষিক ব্যাপার। আপনার কাছে কেমন লাগলো নাথিং ফোন 4A প্রো ডিজাইন অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডিকে। তারা এই ধরনের ইউনিক ফোন আমাদের স্টুডিওতে পাঠায়, টেস্ট করার সুযোগ দেয়, আপনাদের সঙ্গে আলাপ করার সুযোগ দেয়। আর এই ফোনটা যদি আপনারা কিনতে চান, টেক অ্যান্ড টক বিডির সঙ্গে আলাপ করতে পারেন। এই মুহূর্তে দাম একটু বেশি আছে, 55,000 টাকার আশেপাশে। এটার যে বেস ভেরিয়েন্ট ওইটা 55,000 টাকা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, বাট দাম অবশ্যই ধীরে ধীরে কমবে। ডিসপ্লেটা ডিসেন্ট, অনেক বেশি ভালো বলার সুযোগ নাই, আবার একেবারে খারাপও নয়। তবে সাইজে বেশ বড়, 6.83 ইঞ্চি। এটা হচ্ছে 1.5K রেজলিউশনের একটা অ্যামোলেড প্যানেল, 144 হার্জের রিফ্রেশ রেটও আছে। তবে একটা জায়গায় আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়েছি, কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। ওইটাকে আজকাল আমরা এন্ট্রি লেভেলের প্রোটেকশনে বলতে পারি, আর একটু ভালো প্রোটেকশন দিলে ভালো হতো আর কি। দাম অন্তত কথাই বলছে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 5000 নিটস। এইটা যদিও গিমিকি, বাট আমরা ডে লাইটে বেশ ভালোই ভিজিবিলিটি পেয়েছি, খুব বেশি কমপ্লেন করার সুযোগ নাই। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে, যেটা অপটিক্যাল, এবং এটা যথেষ্ট ফাস্ট বলে আমাদের কাছে মনে হয়েছে। স্ন্যাপড্রাগন 7 Gen 4 এটা হচ্ছে এই ফোনের চিপসেট, এবং নাথিং ফোনের যে 4A নন প্রো ভার্সন সেখানে ছিল 7S Gen 4। এই দুটোর মধ্যে বেশ ভালোই পার্থক্য আছে। তারা 4A-তে একটু লোয়ার ইন্ডের চিপসেট ব্যবহার করেছে, এটা যথেষ্ট পাওয়ারফুল বলা যেতে পারে। এটা আপার মিড রেঞ্জের একটা চিপসেট, 4 ন্যানোমিটার আর্কিটেকচারের। তবে এই চিপসেটের সবচাইতে ভালো লাগে যে জিনিসটা আমার, সেটা হলো এর যে জিপিইউ, Adreno 722, 1150 মেগাহার্টজ হচ্ছে Adreno 722-র স্পিড। ভাই খুবই ভালো ভিজুয়াল দিতে পারে, যেটা স্ন্যাপড্রাগনের 7S Gen 4 দিতে পারবে না। এবং এইটা এই দামে আমি বলবো যে যথেষ্ট ডিজার্ভিং একটা চিপসেট, কারণ এই চিপসেটের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। যারা নাথিং ফোন এর আগে ব্যবহার করেছেন তাদের তো নতুন করে বলার কোনো দরকার নাই। এটার যে ইউআই, ভাইরে ভাই, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ইউআই রাইট নাও। এত সুন্দর, এত স্মুথ, বাটারি একটা ফিল দেবে আপনাকে। এবং এই চিপসেটটা কিন্তু এই টোটাল জিনিসটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। আমরা এটার মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং টাইম, অ্যানিমেশন সব কিছু বেশ এনজয় করেছি। অ্যান্ড্রয়েড 16 আউট অফ দ্য বক্স, এটা একটা ভালো ব্যাপার। এবং সেই সঙ্গে রয়েছে নাথিং ওএস এর 4.1। 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে নাথিং ওএসে, এবং 6 বছরের সিকিউরিটি এবং প্যাচ আপডেট পাওয়া যাবে, যেটা একটা ভালো ব্যাপার। 8GB র্যাম আছে, যেটা LPDDR5X এর, এবং UFS 3.1 স্টোরেজ। সো এই কম্বিনেশনটা কিন্তু আমি বলবো যে মিড রেঞ্জের বা আপার মিড রেঞ্জের ফোনের জন্য বেশ ভালো একটা কম্বো। এই কম্বোটা লং রানেও কিন্তু পারফরমেন্স সাস্টেইনেবল করতে
বেশ অবদান রাখবে। আর ক্যামেরা নিয়ে একটু আলাপ করা দরকার। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা সোনির ALOIT700C, এতে OISও আছে। আরও রয়েছে 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো লেন্স, স্যামসাংয়ের তৈরি Gen5 লেন্স এটা। আর 3.5x অপটিক্যাল জুম করা যাবে এই টেলিফটো লেন্স দিয়ে, এবং করা যাবে 140x ডিজিটাল জুম, যদিও এটা খুব বেশি কাজের বলে আমার কাছে মনে হয় না। সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, আর সামনে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। এই ফোনের ছবির কোয়ালিটি দেখে আমি খুবই খুশি হয়েছি। ডাইনামিক রেঞ্জ খুবই চমৎকার। প্রত্যেকটা ছবি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে দ্বিতীয়বার তোলার দরকার নেই, এক ক্লিকেই ডান। এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট সফিস্টিকেটেড আমার কাছে মনে হলো। এই ফোনের পোর্ট্রেট ফটোগ্রাফি বেশ ভালোই মনে হলো। অনেক কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ডেও কিন্তু সাবজেক্ট খুব ভালোভাবে সেপারেট করতে পেরেছে। অবশ্য এক ক্লিকে আপনি নিখুঁত ছবি পাবেন না, পোর্ট্রেটে যদি ছবি তুলতে চান কয়েকবার একটু ট্রাই করতে হবে। তবে সেলফি ফটোগ্রাফিতে আমার কাছে মনে হয়েছে যে এক্সপোজার কন্ট্রোলে আর একটু উন্নতি করার দরকার ছিল নাথিং ফোনের। আমাদের মুন্নার এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখেন, পেছনের আকাশটা দেখেন, ব্লো আউট হয়ে গিয়েছে। বিল্ডিং কিন্তু কেমন জানি মনে হচ্ছে যে অতিরিক্ত রোদ পড়ে এই অংশটুকু জ্বলে গিয়েছে। এর যে আলট্রা ওয়াইড শুটার রয়েছে, এইটা দিয়ে মোটামুটি ছবি তুলতে পারবেন। আর কালার টোন মোটামুটি মিল দেখার চেষ্টা করে, তবে যেহেতু সেন্সর সাইজ অনেক ছোট, সুতরাং অনেক বেশি ডিটেল থাকে না ছবিতে। ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS, এখানে 60 FPS থাকলে আমি অনেক বেশি খুশি হতাম আসলে। আর যেহেতু OIS আছে, সুতরাং স্টাবিলাইজেশন যথেষ্ট ভালো। Wi-Fi 6 রয়েছে, যেটা অবশ্যই একটা ভালো ব্যাপার। তবে ব্লুটুথের পুরাতন ভার্সন ব্যবহার করেছে 5.4। NFC আছে এই ফোনে, ভালো ব্যাপার, কিন্তু কোনো আইআর ব্লাস্টার নাই। এই জিনিসটা থাকলে আমি একটু খুশি হইতাম বেশি, আমার প্রচুর লাগে প্রতিদিন। আরেকটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ফোনে IP65 রেটিং দেখে একটু আশ্চর্য হলাম। এত দামি একটা ফোন, অন্তত IP69K অবশ্যই থাকা উচিত ছিল। খারাপ লাগার আরেকটা জায়গা আছে অবশ্য, সেটা হলো ব্যাটারি নিয়ে। 5400 mAh এর ব্যাটারি। ভাই এত মোটা একটা ফোন, মোটাই বলতে হবে ভাই, 8 মিলিমিটার কিন্তু এখন আর পাতলা না, এখন মোটাই। এইরকম থিকনেসের একটা ফোনে ইজিলি সিলিকন কার্বন ব্যবহার করা গেলে 10,000 mAh এর ব্যাটারিও কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব ছিল আর কি, অন্তত 8000। সো 5400 বিলো স্ট্যান্ডার্ড আমি বলবো। আর 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, কিন্তু নাই কোনো ওয়্যারলেস চার্জিং। 5500 mAh 50 ওয়াট, এইটা আপনার কাছে যদি ঠিক মনে হয় তাহলে আমার কাছে বলার কিছু নাই ভাই। পার্সোনালি আমার কাছে এটা ঠিক নাই। এত কম ক্যাপাসিটির ব্যাটারি আজকাল চলে না আর কি 2026 এসে। তার মধ্যে আবার বক্সের মধ্যে দেয় নাই কোনো চার্জার, এটা কোনো কথা হইল জিনিসটা? এনিওয়ে, চার্জার কিনতে হবে। চার্জার যদি কেনেন একটু বুঝে শুনে কিনেন ভাইয়া, কারণ চার্জারের জন্য কিন্তু ফোন আজকাল নষ্টও হয়ে যায়। আমরা দেখতেছি অনেক কিছু সামনে। QCY চার্জারগুলো দেখতে পারেন, আমরা খুব ভালো আত্মবিশ্বাসের সঙ্গে রিকমেন্ড করতে পারি। আজকাল QCY বিভিন্ন রেঞ্জের চার্জারগুলো পাওয়া যাচ্ছে, আমরাও নিজেরাও ব্যবহার করি। দামে যথেষ্ট কম এবং 1.5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। সে সঙ্গে QCY পাওয়ার ব্যাংকে ব্যবহার করতে পারেন, যেহেতু ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কম। সো আপনারা যারা চার্জার কিনবেন, যে কোনো ফোনের জন্য হোক না কেন, QCYটা মাথায় রাখতে পারেন। সো আমাদের আলোচনা প্রায় শেষ আজকে। যাদের 50 থেকে 55,000 টাকা বাজেট আছে, আমার মনে হয় এইটা অন্যতম একটা অপশন হইতে পারে। হ্যাঁ, এটা একটা ব্যালেন্সড প্যাকেজ আমি বলবো, মানে খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপ বলা যাচ্ছে না। কিছু জায়গায় শাইন করবে এই ফোনটা। ডিজাইনে তারা নতুন একটা সিগনেচার নিয়ে এসেছে, আগের মতো সেই ট্রান্সপারেন্ট লুকটা নাই। নাথিং ফোনের কাছ থেকে আমরা যেটা দেখি সবসময় অভ্যস্ত। আপনার কাছে কেমন লাগলো, এবং 55,000 টাকা বাজেটে এই ফোনটা আপনি কিনবেন কিনা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টিক টু দ্য পয়েন্ট।